অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে ২ ম্যাচ টেস্ট সিরিজটা শুরু করেছে জয় দিয়ে। দুর্দান্ত এই জয়ের পেছনের ৫টি কারণ উল্লেখ করব আপনাদের সামনে। আশা করি সঙ্গেই থাকবেন। দেখুন, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে গেছে। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিল, ২টি টেস্ট ম্যাচ খেলেছিল। ডারউইনের মাঠে কিন্তু একটা টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, সেই টেস্টে বাংলাদেশ ইনিংস এবং রানের ব্যবধানে হেরেছিল। এই যে একটা বাংলাদেশ দলের নেগেটিভ সাইড ছিল যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ৯৭ রানের প্রথম ইনিংসে অল আউট হয়েছিল, এরপরে সেকেন্ড ইনিংসে ১৭৮ রান করে সেই ম্যাচটা হেরে গিয়েছিল। কিন্তু সেটা তো অনেক আগের ঘটনা। সাম্প্রতিক সময়ের বাংলাদেশ তো ভিন্ন বাংলাদেশ। কিন্তু এই ভিন্ন বাংলাদেশ যখন তারা প্র্যাকটিস ম্যাচে ৫৪ রানে অল আউট হয়ে গেল, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল আসলে এই বাংলাদেশ হয়তো অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারবে না। এবং অনেক কথা হচ্ছিল যে অস্ট্রেলিয়া ম্যাচটা কি ৩ দিনে জিতবে, নাকি ৪ দিনে, নাকি ২.৫ দিনে টেস্টটা জিতে নেবে। কিন্তু মূল ম্যাচে এসে চিত্রপট একেবারেই ভিন্ন হয়ে গেল। বাংলাদেশের পেস অ্যাটাক দুর্দান্ত এবং নতুন বলের যে সর্বোচ্চ সদ্ব্যবহার বাংলাদেশি ৩ পেসার তাসকিন, এবাদত এবং হাসান মাহমুদ তারা করেছেন, তা কিন্তু অবিস্মরণীয়। এবং এই ত্রয়ীর পেস অ্যাটাকটা ছিল দেখার মতো। হাসান মাহমুদ তো একাই ৬টি উইকেট নিলেন প্রথম ইনিংসে, আর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। ম্যাচ সেরা সঙ্গত কারণেই ৯ উইকেট নিয়ে হাসান মাহমুদ। এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে লিড পেয়ে গেল ২২৮ রানের, অর্থাৎ অস্ট্রেলিয়া যখন ১৯৮ রানে অল আউট হয়ে গেল, তখন কিন্তু আমরা একটু শঙ্কায় ছিলাম যে বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার পথে হাঁটে কিনা, অর্থাৎ ব্যাটিং ব্যর্থতা আবারও শুরু হয় কিনা। কিন্তু না, বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়া ১৯৮ রান করে ব্যাটিংয়ে ভুল করলেও বাংলাদেশ কিন্তু সেটা ভুল করেনি। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে নিয়ে গেছে ২২৮ রানের লিড। একই সঙ্গে মমিনুল হক সৌরভের ৪৯ রান, ক্যাপ্টেন স্নক নাজমুল হোসেন শান্তর ৮৪ রান এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজ টেল অ্যান্ডারদের নিয়ে যেভাবে লড়াই করেছেন, নিজে ৬৫ রান করেছেন এবং ছোট ছোট ক্যামিও অর্থাৎ তাসকিনকে সঙ্গে নিয়ে, প্রথমেই হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে তিনি ৪৬ রান করলেন। ১৭০ বল খেলে দুর্দান্ত একটা আমি বলবো ইনিংস খেলেছেন শেষ দিকে এসে। এরপরে তাসকিনকে সঙ্গে পেলেন, তাসকিনকে সঙ্গে নিয়েও মেহেদী হাসান মিরাজ ৪৬ রানের জুটি করলেন। এরপরে তাইজুলকে নিয়ে এবং শেষ দিকে এসে এবাদতকে নিয়ে এই যে ছোট ছোট জুটিতে বাংলাদেশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪২৬, তাতেই ২২৮ রানের লিড। তার মানে বাংলাদেশ ব্যাটিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং ধারাবাহিকতা দেখিয়েছে। বিশেষ করে জুটি হয়েছে, ছোট বড় সব রকম জুটি হয়েছে এবং অ্যাজ এ টিম হিসাবে মিডল অর্ডার, ওপেনিং, লেট মিডল অর্ডার, টেল অ্যান্ডার, শেষ দিকে এসে লেজের ব্যাটসম্যান সবাই কিন্তু ছোট ছোট অবদান রেখেছে, যার কারণেই দিন শেষে বাংলাদেশের ৪২৬ রান হয়েছিল। তখনই কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। এখন ওই সময়টাতে কথা হচ্ছিল যে অস্ট্রেলিয়া কতটা কামব্যাক করতে পারবে। এখানে ৩ নম্বর পয়েন্টটা উল্লেখ করতে চাই, মেহেদী হাসান মিরাজকে কিন্তু সঠিক সময়ে ব্যবহার করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং তার স্পিনটা দুর্দান্ত হয়েছে। স্পিন করছিল, পাশাপাশি তিনি বাউন্স পাচ্ছিলেন, দুর্দান্ত হয়েছে, যার কারণে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে আরও আর্লি আউট করতে সক্ষম হয়েছিল। ৪ নম্বর কারণটা হচ্ছে অস্ট্রেলিয়ার যেমন উইকেট পড়েছে, পাশাপাশি অস্ট্রেলিয়ার রান পাওয়ার যে রাস্তা সেটাও কিন্তু বাংলাদেশ দলের ফিল্ডাররা বন্ধ করে দিয়েছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কৃতিত্ব এখানে দিতে হয় ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে। নাম্বার 5 হচ্ছে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং। ৩টা বিভাগেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা অসাধারণ পারফরমেন্স ধরে রেখেছে এবং 11টা সেশনই ভালো খেলেছে। যদি একটা সেশনের কথা বলি তাহলে অস্ট্রেলিয়া হয়তো ব্যাটিংয়ে একটু ভালো করেছিল একটা সেশন। অস্ট্রেলিয়া যে ওই একটা সেশন পুরোপুরি ডমিনেট করেছে তা কিন্তু নয়, 50-50 আমি বলবো। বাদ বাকি কিন্তু এই ৩ দিন বা ৩.৫ দিন বাংলাদেশ দলের ব্যাটাররা, বাংলাদেশ দলের বোলাররা এবং বাংলাদেশ দলের ফিল্ডাররা ডমিনেট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল। কোনো একটা সেশন পুরোপুরি অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের কাছে নিতে পারেনি। এখন হয়তো আপনি বলতে পারেন, তাই বলে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এইভাবে ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দিয়ে এইভাবে জয়লাভ করবে? ইয়েস। দেখুন, এই জায়গায় ডারউইনটা হচ্ছে অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল। এই অঞ্চলটাতে স্বাভাবিকভাবেই তারা টেস্ট কম খেলে এবং কম গুরুত্ব যেই দেশগুলোকে দিয়ে থাকে তাদের সাথে কিন্তু এই অঞ্চলে টেস্টগুলো তারা খেলে থাকে।
তার মানে ওই অঞ্চলের কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়া কিন্তু খুবই পরিচিত নয়। যেমন অ্যাডিলেড বলেন, পার্থ বলেন, এই সব অঞ্চলে কিন্তু বড় বড় টেস্ট প্লেয়িং দেশগুলোর সঙ্গে নর্মালি অস্ট্রেলিয়া টেস্ট খেলে থাকে, তার মানে গুরুত্ব সহকারে খেলে থাকে। আর অস্ট্রেলিয়ার যে ক্রিকেট সিজন সেটা কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি, অনেকটা অফ সিজন বলা যেতে পারে, এই একটা বিষয়। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আসে যে বাংলাদেশকে অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা আন্ডার এস্টিমেট করেছে এই অফ সিজনে বা এই দূরবর্তী উইকেটে খেলার মধ্য দিয়ে। সঙ্গত কারণে এটা কিন্তু নর্দার্ন অঞ্চলের যে কন্ডিশন এটা কিন্তু বাংলাদেশের সাথে অনেকটাই ম্যাচ করেছে, এটাও কিন্তু বাংলাদেশ দলকে একটু সহায়তা করেছে বইকি নিঃসন্দেহে। এখন আসি বাংলাদেশ দলের ব্যাটিংয়ে। বাংলাদেশ দলের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে। যেমন শুরুতে বাংলাদেশ সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম তারা ভালো করেছেন। পাশাপাশি তানজিদ হাসান তামিমের কথা বলতে হয়, তিনি কিন্তু দ্বিতীয় টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন, এটা একটা দারুণ ব্যাপার। তিনি যেমন কর্ষণ অ্যাগ্রেশন ব্যালেন্স করেছেন, অনেকগুলো বল ছেড়ে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে কিন্তু এটাও একটা বিউটি, অনেক সৌন্দর্য একটা ব্যাপার, সেটা কিন্তু তিনি রপ্ত করেছেন দুর্দান্ত। নাজমুল হোসেন শান্ত তিনি শর্ট বলে অ্যাটাক করে খেলেছেন, সময়োপযোগী ইনিংস খেলেছেন দুর্দান্ত। এছাড়া মমিনুল হক সৌরভ তিনি 50 পেয়েছিলেন, অসাধারণ খেলেছে এক কথায় বাংলাদেশ দল। এখানে একটা কথা উল্লেখ করতে চাই, মেহেদী হাসান মিরাজ তাকে কিন্তু অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছেন নাফিস ইকবাল, তিনি দলের ম্যানেজার হিসেবে সঙ্গে রয়েছেন। পাশাপাশি স্পিন কোচ মুস্তাক আহমেদ তিনিও মিরাজকে বলেছেন এবং দলকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা মনোবল শক্ত করো, যে তোমরা জিততে পারবে। এই ধরনের কন্ডিশনে তোমরা যদি মনোবল শক্ত রাখতে পারো এবং সেটা যদি মাঠে প্রমাণ করতে পারো মানসিকভাবে দৃঢ় থেকে, তাহলে কিন্তু জয়লাভ সম্ভব। এ ধরনের কিন্তু অনেক মোটিভেশনাল কথা বলেছেন কোচ এবং ম্যানেজার, সেই সঙ্গে যারা নির্বাচক রয়েছেন সবাই, যার কারণে শক্ত মনোবল নিয়ে দৃঢ়চেতা মানসিকতা নিয়েই কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সক্ষম হয়েছে। দেখুন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে কয় নম্বর টেস্টে? 3 নম্বর টেস্টে, অর্থাৎ এর আগে 2টো টেস্ট খেলে বাংলাদেশ পরাজিত হয়েছিল। ওদিকে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। এদিকে ভারতও কিন্তু খুব একটা যে 1 ম্যাচ বা 2 ম্যাচ পরে জয় পেয়েছে তা কিন্তু নয়। শ্রীলঙ্কা আমাদের উপমহাদেশে, তারা 1996 সালে ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, তারা অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারেনি। পাকিস্তান দল সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়লাভ করেছে 1995 সালে। তার মানে বুঝতেই পারছেন বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়া সফর করলেও তারা 3 নম্বর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডোমিনেট করে ম্যাচ জিতেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশ দল এখন স্বপ্ন দেখতেই পারে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের, তাও আবার 2-0-তে হোয়াইট ওয়াশ করে। কি বলেন, দেখতে পারে না? অবশ্যই পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ যে 2025-27 টেস্ট সার্কেল, সেই সার্কেলে কিন্তু পয়েন্ট টেবিলে এখন 4র্থ স্থানে রয়েছে। 5টি টেস্ট খেলে 3টি জয় পেয়েছে, 1টিতে বাংলাদেশ পরাজিত হয়েছে আর 1টি টেস্ট ড্র করেছে। বাংলাদেশের পয়েন্ট এখন 40 এবং জয়ের পার্সেন্টেজ হচ্ছে এই টেস্ট সার্কেলে 66.67। দারুণ ব্যাপার। বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্টটাও জিতে নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের 3 নম্বর স্থানে চলে যাবে এবং 3 নম্বর স্থানে রয়েছে নিউজিল্যান্ড। দেখা যাক বাংলাদেশ দ্বিতীয় টেস্টটা জিতে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে ধবল ধলাই করতে পারে কিনা, সেই প্রত্যাশায় থাকলাম। দর্শক, আপনার কি মনে হয়? তাহলে আপনার মতামতটাও জানিয়ে দিন কমেন্টে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।